ইতিহাসের পাতায় যতই লেখা থাক দিল্লি বহুদূর, এবার কিন্তু ট্রফি আর মাত্র এক কদম দূরে। কোনো অঘটন না, কোনো লাক না, ফিফা র্যাঙ্কিংয়ে টপ 4-এ এখন সেমিফাইনালের মহরণে 48 দল কেটে ছেটে এবার লড়াই ব্যাটল অফ দ্য জায়ান্টসের। একদিকে ফ্রান্স ও স্পেনের হাই স্পিড ট্যাকটিক্যাল ফুটবল, অন্যদিকে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ওল্ড স্কুল রাইভালরি আর হাই ভোল্টেজ ড্রামা। কি হবে কি হবে এমন সাসপেন্স চারিদিকে, সেসব নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ফুটবল অ্যানালিস্ট সুমাইল রাহিক। আমরা যাচ্ছি তার কাছে। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ওয়ার্ল্ড কাপ নিয়ে উত্তেজনাটা শুরু থেকে যেমন ছিল, এখন আসলে 4 দলে এসে যখন ঠেকেছে উত্তেজনাটা আরো অনেক বেড়ে গেছে এবং খুবই আশ্চর্যজনকভাবে ফিফা র্যাঙ্কিং এর 1, 2, 3, 4 চারটা দলই আসলে সেমিফাইনালে। এটা একটু একটু আশ্চর্যজনক কিনা? না, আশ্চর্যজনক তো না, কারণ র্যাঙ্কিং এর টপ 4টা দল খেলবে এটাই তো সবচেয়ে স্বাভাবিক। এবং আপনি যদি বিশ্বকাপের প্রথমে সবাইকে জিজ্ঞেস করতেন যে এবার আপনার টপ 5 ফেভারিট কারা, এই 4টা দল মোটামুটি সবার লিস্টেই ছিল। হয়তো পর্তুগাল, ব্রাজিল, আমার লিস্টে পর্তুগালও ছিল, কারোর লিস্টে পর্তুগাল ছিল, কারোর ব্রাজিল ছিল, বিশ্বকাপ শুরু হওয়ার পর কারোর নেদারল্যান্ডস ছিল, কিন্তু এই 4টা দল সবার জন্য কমন ছিল। সো একদমই স্বাভাবিক। এবং আপনি যদি পুরো বিশ্বকাপে এই দলগুলোর পারফরমেন্স দেখেন, এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের শট নেওয়া দল হচ্ছে ফ্রান্স, তারা সেমিফাইনালে। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল দেওয়া দল আর্জেন্টিনা, তারা সেমিফাইনালে। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি পজিশন ধরে রাখা দল স্পেন, তারা তারা সেমিফাইনালে। এবং সবচাইতে রেজিলিয়েন্ট পারফর্ম করা মেক্সিকোকে 10 জন নিয়েও তাদের ঘরের মাঠে হারিয়ে দেওয়া সেই মানে যে দমের যে ইয়েটা পরীক্ষাটা দেয়া ইংল্যান্ড, তারাও হচ্ছে সেমিফাইনালে। সো খুবই ইন্টারেস্টিং। আমরা 4টা দলকে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে দেখতে যাচ্ছি। এবং আপনি যদি লড়াইগুলোও দেখেন, লড়াইগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। যেমন ফ্রান্স ভার্সেস স্পেনের খেলাটা যেমন যদি দেখেন, যে পজিশন ভার্সেস ভার্টিক্যালিটি, এবারে স্পেনের যে পজিশনাল গেম প্লে, তাদের প্রথমে কিছু হিকাপস ছিল, তারা কেপ ভার্দের সাথে ড্র দিয়ে শুরু করেছিল, কিন্তু তাদের নিকো উইলিয়ামস আর ইয়ামালেরও যে একটা ইনজুরি সমস্যা ছিল, সেটা কিন্তু তারা খুব বুদ্ধিমত্তার সাথে তারা অ্যাডজাস্ট করে গেছে। নিকো উইলিয়ামস এখনও ফিট না, আমি জানি না সেমিফাইনালে সে স্টার্ট করবে নাকি, হয়তো এই ম্যাচে তার স্টার্ট করা। তবে ইয়ামালের পারফরম্যান্স কিন্তু আমাকে একটু হতাশ করেছে এবার। ইয়ামালের কাছ থেকে যতখানি প্রত্যাশা ছিল সেটা তো এই বিশ্বকাপে দেখাতে পারলো না। অ্যাটলিস্ট গত ইউরোতে ইয়ামালের যে ঝলকটা ছিল সেটা আমরা দেখতে পাইনি, তার ডিসাইসিভনেসের যে ব্যাপারটা। এবং নট অনলি ইউরো, তারপরে তো ক্লাব ফুটবলেও সে দারুণ পারফর্ম করে যাচ্ছে। তো তার খেলা নিয়ে কোনো সন্দেহই নেই, মানে ফুটবলারদের যে ব্যাপারটা। এবং আমার মনে হয় বার্সেলোনায় তার যে ফর্ম ছিল, যেই ছন্দে খেলছিল, ওইটার জন্য আসলে ন্যাশনাল টিমে একেবারে অটো চয়েসই ছিলেন লামিন ইয়ামাল। অবশ্যই, কারণ আমি যে ব্যাপারটা বলতে যাচ্ছিলাম যে অনেক প্লেয়ার থাকে যে ক্লাবে ভালো পারফর্ম করে এসে ন্যাশনাল টিমে সেটা রিফ্লেক্ট করতে পারে না। ইয়ামাল কিন্তু ওই জায়গাটাতে আবার খুব পারদর্শী। ইয়ামালের যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে এই সিজনের লাস্টের দিকে সে একটা ইনজুরিতে পড়েছিল। সো ওইখান থেকে কিন্তু তার ফিরে আসতে একটু টাইম লেগেছে। বাট তবুও বলবো যে স্পেনের যে মূল স্পার্ক, বলবো যে তারা যে পজিশনাল বল সার্কুলেট করতে থাকে, কিন্তু ওই যে দ্য ম্যাজিক মোমেন্ট, ওটা কিন্তু ইয়ামালের ওই ড্রিবল, ওইখান দিয়েই কিন্তু ডিফেন্ডাররা চমকিত হয়। তারা হচ্ছে তাদেরকে সে অ্যাট্রাক্ট করে তাদের ড্রিবলের সাথে, এবং অন্যদের জন্য স্পেস ক্রিয়েট করার একটা চেষ্টা করে। ওই কাজটা কিন্তু ইয়ামাল আবার করে যাচ্ছে। বাট স্পেন সমর্থক যারা আছে তারা হয়তো একটু আশা করবেন যে সে আরেকটু গোল করবেন, গোল অ্যাসিস্ট করবেন, ডিরেক্ট কন্ট্রিবিউশনটা হয়তো সেমিফাইনালে দেখতে চাইবে। ইনফ্যাক্ট যদি ফ্রান্সের কথায় আমি একটু আসতে চাই, ফ্রান্স যেরকম আনস্টপেবল ওয়েতে খেলছে, এইটাতে আসলে ফ্রান্স স্পেনের দ্বৈরথটা নর্মাল টাইমে আমরা আসলে যেটা এক্সপেক্ট করি, এইবারের বিশ্বকাপটা আসলে দুই দলের কাছে এমন একটা পোর্ট্রে করেছে, দুইটা দলই সবার কাছে। ফ্রান্সকে নিয়ে আসলে আপনার প্রত্যাশা কতটুকু? ফ্রান্সের কাছ থেকে প্রত্যাশা যে যতটুকু, সে অনুযায়ী তারা অলরেডি খেলছে, যে তাদের যে 4 জন ফ্যান্টাস্টিক অ্যাটাকার, দ্য বেস্ট অ্যাটাক ইন দ্য ওয়ার্ল্ড বললে একেবারেই ভুল হবে না। বিশেষ করে তাদের যে 4 জন অ্যাটাকার, যে বোথ সাইডে, রাইটে, লেফটে, মিডলে, সবাই যার যার মতো পারফর্ম করে যাচ্ছে। ওলিস তার মতো করে পারফর্ম করে যাচ্ছে, এমবাপে তো আছেই। সো তারা তাদের এক্সপেক্টেড পারফরমেন্সই দিচ্ছে। এখন যদি প্রশ্ন এসেছে স্পেনের সাথে তারা কেমন করতে পারে, তো সেই জায়গাটা থেকে আমরা তার একটা ব্লু প্রিন্ট ইউরোর সেমিফাইনালে দেখেছিলাম। ইউরোর সেমিফাইনালেও কিন্তু ফ্রান্স আর স্পেন মুখোমুখি হয়েছিল এবং সেখানে ফ্রান্স হেরে গিয়েছিল স্পেনের কাছে। কিন্তু
ফ্রান্স আমার আমার যেটা মনে হয় যে ফ্রান্স এবার যেটা করবে যে তারা প্রথমে স্পেনকে একটু সুযোগ দিবে বল পায়ে রাখার, যেটা তারা পুরো বিশ্বকাপে করেছে। তারা প্রথম দিকে একটু সাফার করে বল প্রতিপক্ষের পায়ে রাখতে দিয়ে, এরপর প্রতিপক্ষকে কিছুটা ক্লান্ত করে তারা কিন্তু ফার্স্ট ওই হাইড্রেশন সুযোগটা ব্রেক কাজে লাগায়। বা ফার্স্ট হাফের পর তারা কিন্তু অ্যাটাকের ইন্টেন্সিটিটা বাড়াতে শুরু করে। আমার মনে হয় এবারও সেম হবে। ফুটবল ইতিহাসের আসলে একটা ইতিহাসে পুনরাবৃত্তি বলা যায়, যেমন 1970 এবং 1990 এ এরকম সাবেক 4 বিশ্ব চ্যাম্পিয়ন এরাই আসলে সেমিফাইনালিস্ট ছিল। এবারও সেরকমই একটা ঘটনা যে 4 ফাইনালিস্টই এবার সেমিফাইনালে। সো এই ফুটবলের যে ইতিহাসের পুনরাবৃত্তি, এইটা একটু নস্টালজিক হয়ে গেল কিনা বিষয়টা সবার জন্য। যারা ওই টাইমে যারা বিশ্বকাপ তারা তো দেখেছেন হয়তো তাদের জন্য অনেকেই নাই, nostalgic। অনেকেই না, হ্যাঁ, 90 তে যারা এবং জন্মগ্রহণ হ্যাঁ, করেছেন তারা তো অনেকেই হয়তো ইতিহাসের, আছেন। জি জি অবশ্যই, হ্যাঁ এক্স্যাক্টলি। সো ইতিহাসের পুনরাবৃত্তি এবং এরকম স্ট্যাটিস্টিক্যাল ম্যাচ অনেকদিন পরে আসলে হলো, কারণ আমরা গত কয়েকটা বিশ্বকাপে দেখেছি যে সেমিফাইনালে কিছু সারপ্রাইজিং অ্যাপিয়ারেন্স ছিল। 2002 সালে সেই টার্কি থেকে শুরু করে গতবার মরক্কো, তার আগে ক্রোয়েশিয়া। সো এবারের থেকে এবার এবার হচ্ছে 2006 সালেও প্রবাবলি এরকম 4টি ইউরোপিয়ান শক্তিশালী দল ছিল, বাট তারা সাবেক চ্যাম্পিয়ন ছিল না তখনও। পর্তুগাল উঠেছিল। সো এইবার আসলে তারা চ্যাম্পিয়ন হয়ে আসলে ওই জায়গাটাতে এসেছে। সো এবারও একটা ফ্যান্টাস্টিক লড়াই, বিশেষ করে 2006 সালে যেরকম খুব দুটো ফ্যান্টাস্টিক সেমিফাইনাল ম্যাচ হয়েছিল। আর বিশেষ করে আমরা যারা ছোটবেলায় দেখেছি যে ইটালি জার্মানির যে ম্যাচটা ছিল, অ্যাবসোলুট ক্লাসিক, এবং আমরা এখনো ক্লাসিক ড্রামা অ্যাকচুয়ালি। আর এখন তো ইতালি জার্মানিকে আসলে ওয়ার্ল্ড কাপের মঞ্চে আমরা দেখবো কি দেখবো না সেটা নিয়েই এটা একটা বড় ফুটবল ফ্যানদের জন্য একটা দুর্ভাগ্য যে হতাশাজনক বিষয়। তাদেরকে আর ওই চেহারায় দেখা যাচ্ছে না। কিন্তু আমরা এক্সপেক্ট করি, যদি নিউট্রাল পার্সপেক্টিভ থেকে দেখি, আমরা হয়তো এরকম দুটি ক্লাসও এইবারের বিশ্বকাপে দেখার প্রত্যাশা করব। একটু স্পেন ফ্রান্স দ্বৈরথ নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটু আমি বলতে চাই যে ফ্রান্সের আসলে শক্তির জায়গাটা, মূল শক্তির জায়গাটা আপনি কোনটা দেখছেন, যেটা দিয়ে আসলে স্পেনকে রুখে দেয়া বা ইউরোর ওই প্রতিশোধটা আসলে তারা নিতে পারবে? ফ্রান্সের মূল শক্তির জায়গাটা তাদের অ্যাটাক, এবং আমি যদি আরেকটু ভেঙে বলি তাহলে তাদের ট্রানজিশনাল অ্যাটাকিং যে অ্যাপ্রোচটা। সো আমি শুরুতে যেটা বলছিলাম যে তারা তো স্পেনকে চাইবে যে স্পেন বল পায়ে রাখুক এবং ডিফেন্সটাকে শক্ত রেখে তারা দাঁতে দাঁত চেপে সাফার করে যাবে। ফ্রান্সের যে মূল শক্তিটা, তারা কাউন্টার অ্যাটাকে যেভাবে বার্স থ্রু করে, এমবাপে, ডুয়ে, ডেমবেলে, ওলিসেকে দিয়ে, সো ওই জিনিসটাই তারা আবার রেপ্লিকেট করতে চাইবে। স্পেনের এই জিনিসটাতে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ স্পেনের বিশেষ করে লেফট সাইডে কুকুরেলা অনেক উপরে উঠে যায়। ওই সাইড দিয়ে ডেমবেলে সুযোগ কাজে লাগাতে চাইবে, যে ওইখানে ডেমবেলে হয়তো বেশি নিচে নামবে না, সে কুকুরেলাকে চাইবে যে কুকুর তুমি কি উপরে উঠবা নাকি আমাকে মার্ক করবে, এরকম একটা প্রশ্নের ভিতর ফেলে দিতে চাইবে। সো ওই ট্রানজিশনাল যে থ্রেটটা, সেটা অক্ষুণ্ণ রেখে তারা ডিফেন্ড করে যাবে, এবং এখানেই ফ্রান্স সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এবং এই ভার্টিক্যালিটি, এই টুর্নামেন্টের সবচেয়ে ভার্টিক্যাল দল হচ্ছে স্পেন, ফ্রান্স। সবচেয়ে বেশি শট অন টার্গেট, সবচেয়ে বেশি শট প্রবাবলি টার্কি হয়তো সবচেয়ে বেশি শট দিচ্ছে, বাট এফেক্টিভ শট সবচেয়ে বেশি ফ্রান্সের। তো এই জিনিসটা তারা বজায় রাখবে এই সেমিফাইনালে। ফ্রান্সের যেই ফর্মের কথা আপনি বলছিলেন যে তাদের আসলে অ্যাটাকিং সাইডটা এত বেশি স্ট্রং, সেটা দিয়ে আসলে স্পেনের যে তিকি তাকা ফুটবল চিরচেনা যে স্টাইলে আসলে তারা খেলে, এটা দিয়ে কি আসলে ফ্রান্সের মতো দলকে এবার হারানো সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব, যেহেতু সেমিফাইনালে উঠেছে তাদের জন্য সম্ভব। এখানে ডেলা ফুয়েন্তে খুবই, আমি বলবো, প্র্যাকটিক্যাল একজন কোচ। কারণ আমি যদি তাকে দেল বস্কের সাথে কম্পেয়ার করি, দেল বস্কের হাতে যত রিসোর্স ছিল, ডেলা ফুয়েন্তের হাতে ওরকম শক্তিশালী রিসোর্স নেই, টু বি ভেরি অনেস্ট। কিন্তু ডেলা ফুয়েন্তে কিন্তু এই যে নিকো উইলিয়ামসের ইনজুরি, ইউরোতে কিন্তু তার দুই উইংয়ে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস দুইটা থ্রেড ছিল। এবার কিন্তু নিকো উইলিয়ামসও ইনজুরির কারণে সব ম্যাচ স্টার্ট করতে পারছে না। সো ওই জায়গাটাও সে যেভাবে অ্যাডজাস্ট করেছে, ইটস রিয়েলি কমেন্ডেবল। কিন্তু ফ্রান্সের সাথে হচ্ছে একদম ডিফারেন্ট বল গেম। এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে আরও বেশি ভার্টিক্যাল হতে হবে। বিশেষ করে লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে ড্যানি অলমো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। সে যে স্পেসের বিহাইন্ডে যেভাবে রান বের করেছে, এটা কিন্তু ইয়ামালের পাশাপাশি স্পেনকে একটা বাড়তি এজ দিচ্ছে। এবং সুপার সাব হিসেবে মিকেল মেরিনো পরপর 2 ম্যাচে গোল করেছে, এবং লাস্ট মোমেন্টে গিয়ে গোল করে একদম একেবারে শোটাই চেঞ্জ করে দেয়, মিকেল মেরিনো শো হয়ে যায়। মিকেল মেরিনো শো হয়ে যাচ্ছে। এটা কিন্তু শুধুই বিশ্বকাপে না, আমি বারবার লাস্ট ইউরোর কথা, গত ইউরোতেও কিন্তু ওয়ারজাবাল হচ্ছে ফাইনালের একদম লাস্ট মোমেন্টে গোল করে স্পেনকে ম্যাচ বের করে এনেছিল। সো স্পেন কিন্তু জাস্ট পজিশনাল ফুটবল খেলছে এমন না, তারা একই সাথে ক্যালকুলেটিভ ফুটবলও কিন্তু খেলছে, এবং এই জিনিসটাও
হয়তো সেমিফাইনালে তারা বজায় রাখবে। স্পেন ফ্রান্সকে একদিকে রেখে আরেকটা সেমিফাইনালে যদি আমরা যাই, ওই যে যেটা ইতিহাসে আসলে তাদের যে রাইভালরিটা রয়ে গেছে 86-র সেই বিশ্বকাপ থেকে শুরু করে একের পর এক আসলে ইংলিশ গণমাধ্যমের যে প্রোপাগান্ডা থেকে, যদি আমি প্রোপাগান্ডাই বলি, যে আর্জেন্টিনা দলটাকে নিয়ে তাদের আসলে এত এত বায়াসড কিছু নিউজও থাকে। ইন সাম কেস আমরা ওটা দেখি যে আর্জেন্টিনা এখনকার চলমান যে বিতর্কটা, যে আর্জেন্টিনা আসলে ফিফার সঙ্গে একটা আতাত করে বারবার বের হয়ে যাচ্ছে ম্যাচগুলো থেকে, এই আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের দ্বৈরথটা নিশ্চয়ই সেই অনেক আগের রাইভালরিটাকেই তারা এবারও টেনে আনার চেষ্টা করবে, এবং ইংল্যান্ড নিশ্চয়ই এবার একটা প্রতিশোধ নিতে চাইবে। অবশ্যই, কারণ ইংল্যান্ডের গণমাধ্যম, যে টেলিগ্রাফ, গার্ডিয়ান, মিরর যারা আছে, তারা কিন্তু মানে তারা খুব জাদ্রেল গণমাধ্যম, ওয়ার্ল্ড ওয়াইড বেশ প্রসিদ্ধ, কিন্তু আর্জেন্টিনার ব্যাপারে তাদেরকে যখন বিশ্লেষণ করতে দেওয়া হয়, তারা আসলে নিরপেক্ষতা বজায় রাখতে পারে না, বা তারা ইচ্ছা করেই হয়তো রাখে না। কারণ ম্যারাডোনার যে ইনসিডেন্টটা আছে, ওইটা নিয়ে তাদের একটা ক্ষোভ আছে, এবং হিস্টোরিক্যাল পলিটিক্যাল আমরা জানি অনেক ব্যাপার স্যাপার আছে। সো এই জিনিসটা এবার আমরা ক্যারি ফরওয়ার্ড হতে দেখছি। যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে আর্জেন্টিনা ফিফার সাথে একটা আছে, এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে হতেই পারে, বা অনেক ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে হতে পারে, ফ্যানরা বলতে পারে, কিন্তু আপনি দেখবেন যে এবার টেলিগ্রাফও একটা আর্টিকেল করেছে যে ইজ দিস ওয়ার্ল্ড কাপ রিয়েলি রিগড ফর আর্জেন্টিনা, সো এরকম একটা রিপোর্ট তারাও কিন্তু করেছে। সো এটা আশ্চর্যজনক ছিল, এবং তারা সেই রাইভালরির ক্ষোভ থেকে কিন্তু করেছে। সো এইসব কনটেক্সট থেকে হ্যাঁ, অফকোর্স আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচটা বিয়ন্ড দ্য ফিল্ড আরও বেশি ইন্টেন্সিফাইড হবে। গতকাল একটা নিউজ দেখলাম যে আর্জেন্টিনা ম্যাচের পর নাকি অলরেডি সমর্থকদের মধ্যে হাতাহাতি লেগে গিয়েছিল স্টেডিয়ামের বাইরে। সো মাঠের বাইরের উত্তেজনা এটা আরও বাড়বে, এবং আমি মনে করি যে মাঠের ভেতরেও আর্জেন্টিনা এবং ইংল্যান্ড লাস্ট কিছু ম্যাচে যত বেশি ইন্টেন্সিটিতে খেলেছে, এই ম্যাচের খেলা তারা আরও বেশি ইন্টেন্সিটিটা বাড়াবে। এবং দুই দলের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, তারা কিন্তু আর্জেন্টিনা যেমন এই নকআউট স্টেজে 3টা ম্যাচের ভিতর 2টা ম্যাচই তারা 120 মিনিট খেলেছে। ইংল্যান্ড একটা ম্যাচ খুব কষ্ট করে, আসলে কষ্টার্জিত জয় বলতে হবে। স্কোর লাইনটা যদিও 3-2 অথবা 3-1 আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই 3টা গোল দিতেই তো অনেক কষ্ট করতে হয়েছে। তারা একদম ডিসাইসিভ মোমেন্টে গোল বের করতে জানে, এটাই তাদের সবচেয়ে বড় গুণ, এবং লিওনেল মেসি আছে তাদের, ওইটা এই জন্যই তারা এসেছে সেমিফাইনালে, এই গুণটার জন্য। আবার ইংল্যান্ডের দেখবেন যে তারা 10 জন নিয়েও ম্যাচ বের করতে পারে, তারা তাদের স্ট্যামিনা, রেজিলিয়েন্স এগুলো দেখাচ্ছে, গুরুত্বপূর্ণ মোমেন্টে তারা গোল বের করে আনছে। এটা দুই দলের ক্ষেত্রে কিন্তু একই রকম। ইভেন ইংল্যান্ডও কিন্তু আপনার কঙ্গোর সাথে কামব্যাক করেছে, 1 গোল খেয়ে 2 গোল দিয়েছে। দুই দলের ভিতর অনেক মিল আছে, দুই দলের দমের অনেক সমস্যা আছে সেমিফাইনালকে সামনে রেখে, বাট যে দল আসলে বেশি দম ধরে রাখতে পারবে সেই দলই এই সেমিফাইনালটা উত্তীর্ণ হবে। তবে আর্জেন্টিনার জন্য এবারের এই কঠিন মঞ্চটা, সেমিফাইনাল, তাদের জন্য অ্যাজ পার দ্য প্রিভিয়াস গেমস, লাইক এর আগের ম্যাচগুলোতেও আর্জেন্টিনা এত কষ্ট করে খেলেছে, যেটা আমি আপনাকে মেনশন করলাম, যে প্রত্যেকটা ম্যাচেই আগে গোল হজম করতে হচ্ছে, তারপর সেটা শোধ দিতে হচ্ছে, না হয় শুরুতে একটা গোল দেওয়ার পরে আর সেই ব্যবধানটা বাড়ানো যাচ্ছে না, খুবই স্লো ফুটবল খেলতে দেখছি আমরা। উইংয়ে একটা বড় প্রবলেম আছে আর্জেন্টিনার। এই সমস্যাগুলো নিয়ে সেমিফাইনালে এত হাই ভোল্টেজ একটা দ্বৈরথ, মানসিক একটা ব্যাপারও তো আছে, যে মেন্টাল স্ট্রেংথটাও এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো এই ক্ষেত্রে আর্জেন্টিনাকে একটু ব্যাকফুটে থাকবে নাকি? কিছুটা ব্যাকফুটে থাকবে। আমার কাছে মনে হয়েছে যে তারা যে গোলগুলো খেয়েছে, এটা তারা নিজেদের গেম, মানে ট্যাকটিক্যাল ডিসিশনের কারণেই খেয়েছে। কারণ স্কেলনির মাথায় অনেক হিসাব নিকাশ ছিল। যেমন গতকাল সুইজারল্যান্ডের সাথে গোলটা দেওয়ার পর তারা যে সিট ব্যাক করলো, তার ডিফেন্সে চলে গেল, এর কারণ হচ্ছে যে ওই যে গত 2 ম্যাচে যে তারা অনেক বেশি হাই ইন্টেন্সিটির ফুটবল খেলতে হয়েছে, সেখান থেকে এনার্জিটা একটু সেভ রাখার জন্য হয়তো স্কেলনি এই ডিসিশনটা নিয়েছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আর্জেন্টিনা যখনই সিট ব্যাক করছে, ডিপে যাচ্ছে ডিফেন্ড করতে, তখনই তারা গোল খেয়ে যাচ্ছে। এটা তাদের একটা বড় সমস্যা, এবং ইংল্যান্ড এই সমস্যাটা আরও বেশি তৈরি করবে, কারণ ইংল্যান্ডের 2 উইঙ্গার রিলেন্টলেসলি অ্যাটাক করে যায় 2 উইং দিয়ে, এবং এই উইংয়ে কিন্তু শুধু অ্যাটাক না, উইংয়ে কিন্তু ডিফেন্ড করতে আর্জেন্টিনা একটা সমস্যায় পড়তে হচ্ছে আর্জেন্টিনার জন্য। সো এই সমস্যাটা আরও বেশি থাকবে। ইংল্যান্ডের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে থমাস টুকেল কিন্তু এই বিশ্বকাপে স্কোয়াড সিলেক্ট করার সময় কিছু বিতর্কিত ডিসিশন নিয়েছিল, যেমন সে ফিল ফোডেন এবং কোল পালমারকে ইংল্যান্ডে রেখে এসেছে। কিন্তু এর কারণটা কী ছিল? এর কারণটা হচ্ছে যে সে আসলে সিস্টেম
ওভার দ্য প্লেয়ার্স এই জায়গাটাতে বিশ্বাস করেছিল। কিন্তু এই বিশ্বকাপে যেটা দেখা যাচ্ছে যে তার সিস্টেমের থেকে জুড বেলিংহাম আর হ্যারি কেইনের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কিন্তু ম্যাচে ইনফ্যাক্ট ইংল্যান্ডের আমার চোখে যেটা ধরা পড়ে যে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি আছে, ইনফ্যাক্ট প্রত্যেকেই তার প্রত্যেকটা জায়গায় স্বকীয়তা দেখাতে পারছেন। এক্স্যাক্টলি, ডেকলান রাইস, এলিয়ট গর্ডন অ্যান্ডারসন গ্রিনিস থেকে শুরু করে সবাই প্রত্যেকে অ্যান্টনি গর্ডন সবাই আসলে উইং থেকে আসলে তাদের পারদর্শিতা দেখাচ্ছে এবং আর্জেন্টিনা আসলে তাদের দুর্বলতাটা কভার আপ করতে চাইবে টিম গেমের মাধ্যমে। তারা যে সেন্ট্রাল স্পেসে একই সাথে হুলিয়ান আলভারেজের সাম্প্রতিক ফর্মটা আপনাকে একটু আশাবাদী করে কিনা, আর্জেন্টিনা সমর্থকদেরও একটু আশার যোগান দেয় কিনা? হ্যাঁ, উলিয়ান আলভারেজ লাস্ট ম্যাচে যে গোলটা করেছে ওটা তাকে কনফিডেন্স দিবে, কারণ সে একটু গোল ড্রটে ছিল। আমরা 2022 বিশ্বকাপে যেরকম আলভারেজকে দেখেছিলাম, এই বিশ্বকাপে তাকে সেরকম দেখা যাচ্ছিল না। গতকাল ওই গোলটা তাকে অনেক কনফিডেন্স দিবে এবং গত বিশ্বকাপে সেমিফাইনালেও কিন্তু জুলিয়ান আলভারেজের একটা পারফরমেন্স, স্মরণীয় একটা পারফরমেন্সের জন্যই কিন্তু আর্জেন্টিনা ফাইনালে গিয়েছিল। এবার স্কোলানি জুলিয়ান আলভারেজের কাছে সিমিলার একটা পারফরমেন্সই চাইবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।